বিন্দু আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালো থাকাই কামনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে আমাদের 10টি চ্যাপ্টারের মধ্যে টোটাল 8টি চ্যাপ্টার আমরা আলোচনা করেছি। আজকে নবম চ্যাপ্টার। নবম চ্যাপ্টারে হলো সমতলে বস্তু কণার গতি। এটা মূলত গতিবিদ্যার একটা অংশ। মোশন অফ এ পার্টিকেল ইন এ প্লেন। প্লেন মানে হলো সমতল, পার্টিকেল মানে হলো বস্তু কণা। তাহলে আজকে এই সমতলে বস্তু কণার গতির উপর আমাদের কিছু সংজ্ঞা প্রথমে জানতে হবে, যে সংজ্ঞাগুলি অবশ্য তোমরা আগেও পড়েছ, নবম দশম শ্রেণীতে এবং ফিজিক্সে পড়েছ। যে সরণ কাকে বলে? সরণ হলো মূলত সরে যাওয়া। যে মনে করো একটা বস্তু কণা এই বিন্দুতে আছে, সেই বিন্দুতে সরে আসবে, তাহলে সেই বিন্দুতে আসতে দুইটা পথে আসতে পারে। এইভাবে সরল পথেও আসতে পারে, আবার এইভাবে গতি যদি বক্র পথেও আসতে পারে। কিন্তু বক্র পথে আসাটা তার সরণ নয়। সরণ হলো যে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, সেটাই হলো সরণ। এই সরণকে সাধারণত আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি। দেখো, এ থেকে বি এর দিকে সরণ, তাহলে সরণের কি আছে? দিক আছে, আর সরণের একটা মান আছে। এখানে এ বি দূরত্বটা কতটুকু, কত একক, সেটা তার একটা মান আছে। তাহলে সরণের কি হলো? সরণের মান এবং দিক দুইটাই আছে। তাহলে আমরা বলতে পারি যে সরণ একটি ভেক্টর রাশি। তাহলে সংজ্ঞাটা এইভাবে যে সরণ কাকে বলে? একটি গতিশীল বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে সরল অথবা বক্রপথে যে কোনো উপায়ে যেতে পারে। তাহলে বস্তুটির সরণ হবে এ বি, এটা সরল রৈখিক দূরত্ব যেটা, সেটা যে অর্থাৎ বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বই সরণ। সরণকে সচরাচর এস দ্বারা সূচিত করা হয়। চিত্রে বস্তুটির সরণ হলো এ বি ইকুয়ালস টু এস। সরণের মান ও দিক উভয় আছে বিধায় এটি একটি ভেক্টর রাশি। বেগ বা ভেলোসিটি কাকে বলে? যে সরণের পরিবর্তনের হারকে বস্তুর বেগ বলে। বস্তু দেখো, মনে করো এখানে এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে এই দূরত্বটুকু এস, এটা টি সময় আসলো, তাহলে একক সময় কতটুকু গেল? এস বাই টি। একক সময় গেল মানে টি সময় গেল। আমরা যদি ঐকিক নিয়মেই করি যে টি সময়ে গেল এস দূরত্ব, একক সময়ে গেল কতটুকু? এস বাই টি দূরত্ব। তাহলে এটাই হলো তার বেগ। যে সরণের পরিবর্তনের হারকে বস্তুর বেগ বলে। অর্থাৎ নির্দিষ্ট দিকে একটি বস্তু একক সময়ে যে পথ অতিক্রম করে তা হলো বস্তুর বেগ। এখন যদি একটি বস্তু টি সময়ে নির্দিষ্ট দিকে, এই টি সময় যদি নির্দিষ্ট দিকে অর্থাৎ এ থেকে বি এর দিকে যদি এস দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুটির বেগ বি ইকুয়াল টু হলো এস বাই টি, মোট দূরত্ব বাই মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। বেগের সরণের মতো দেখো, বেগেরও মান ও দিক উভয়ই আছে বিধায় ইহা একটি ভেক্টর রাশি। অ্যাক্সিলারেশন হলো বেগ পরিবর্তনের হার। যেমন আমরা বেগে কি পড়ছি? বেগ হলো স্থান পরিবর্তনের হার, আর ত্বরণ হলো বেগ পরিবর্তনের হার। কোনো বস্তু কণার বেগ সুষম অথবা অসম হতে পারে। বেগ সুষম মানে কি? প্রতি সেকেন্ডে বেগ একই হারে বৃদ্ধি পাওয়া, সেটা হলো সুষম বেগ। আর যদি একই হারে বৃদ্ধি না পায়, তাহলে সেটা হলো অসম বেগ। যে কোনো বস্তু কণার বেগ সুষম অথবা অসম হতে পারে। যদি কোনো বস্তু কণা সুষম বেগে না চলে তাহলে বস্তুর বেগের মান অথবা দিক উভয়েরই পরিবর্তন হতে পারে। বেগের মানেরও পরিবর্তন হতে পারে, আবার দিকেরও পরিবর্তন হতে পারে। কি বলা হয়েছে? যদি কোনো বস্তু কণা সুষম বেগে না চলে, তাহলে বস্তুর বেগের মান অথবা দিক উভয়েরই পরিবর্তন হতে পারে। তাহলে কোনো চলমান বস্তু কণার বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ ত্বরণ কাকে বলে? বেগ পরিবর্তনের হার যেটা, সেটাই হলো ত্বরণ। অর্থাৎ একক সময়ে অসম বেগের পরিবর্তন হলো ত্বরণ। বেগ ক্রমশ যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে যে ত্বরণ সৃষ্টি হয় সেটাকে বলা হয় ধনাত্মক ত্বরণ। আর বেগ ক্রমশ হ্রাস পেয়ে যে ত্বরণ সৃষ্টি হয় সেটাকে আসলে ত্বরণ বলে না, এটাকে বলা হয় মন্দন। হ্রাস পেতে থাকলে ত্বরণ ঋণাত্মক হয় এবং তখন তাকে বলা হয় মন্দন বা ডিঅ্যাক্সিলারেশন অথবা রিটার্ডেশন বলা হয় ইংলিশে। আর ত্বরণকে তোমরা ফিজিক্সে ত্বরণকে সাধারণত এ দ্বারা প্রকাশ করে থাকো ফিজিক্সে, কিন্তু আমরা ম্যাথমেটিক্সের প্রচলিত নিয়ম হলো ত্বরণ হলো এফ দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণে এফ। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে যে ফিজিক্সে যেটা তোমরা ত্বরণকে এ দ্বারা প্রকাশ করতে, আর এইখানে ম্যাথমেটিক্সে আমরা সাধারণত এফ দ্বারা
প্রকাশ করি, এটা একটা প্রচলিত নিয়ম, এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ত্বরণেরও দেখো মান এবং দিক উভয়ই আছে, ত্বরণের মানও আছে, দিকও আছে, বিধায় ইহা একটি ভেক্টর রাশি। তাহলে আমরা কি পড়লাম? আমরা তিনটা সংজ্ঞা পড়লাম, সরণ, বেগ এবং ত্বরণ। এই সংজ্ঞাগুলি তোমরা মনে রাখবে। ত্বরণ, বেগ ও ত্বরণের একক। তাহলে আমরা জানি পরিমাপের একক হলো তিন প্রকার, এফপিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি আর হলো এমকেএস পদ্ধতি। দেখো এফপিএস পদ্ধতিতে সরণের একক হলো ফুট, সিজিএস পদ্ধতিতে হলো সেন্টিমিটার আর এমকেএস পদ্ধতিতে হলো মিটার। আর বেগের একক হলো এফপিএস পদ্ধতিতে ফুট পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড আর এমকেএস পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। আবার ত্বরণের একক হলো এফপিএস পদ্ধতিতে ফুট পার সেকেন্ড স্কয়ার, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার আর এমকেএস পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলি তোমরা জানো, তারপরও আলোচনা করা হলো। একটা উপদেশ হলো যে তোমরা যখন এই 9.1 যখন পড়বে, এর আগে তোমরা 8.1 এর অর্থাৎ স্থিতিবিদ্যার প্রথম চ্যাপ্টারের সূত্রগুলি ভালোভাবে পড়বে। এখানে শুধুমাত্র পরিবর্তন হলো কি, ওইখানে ছিল আমাদের বল নিয়ে আলোচনা করেছি আমরা 8.1 এ, আর এখানে আমরা আলোচনা করব বেগ নিয়ে। যেখানে যেমন ধরো যে বেগের সামান্তরিক সূত্র, এখানে ছিল আমাদের বলের সামান্তরিক সূত্র, আর এখানে হলো বেগের সামান্তরিক সূত্র। ডেসক্রিপশন একই। দেখো যদি কোনো একটি কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি বেগ, এখানে হলো বেগ, কোনো সামান্তরিকে দুইটি সন্নিহিত বাহু দ্বারা মানে দিকে সূচিত হয়, তাহলে এদের লব্ধির মান ও দিক সামান্তরিকের ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা সূচিত হবে। কার? লব্ধির মান ও দিক। তারপরে আমরা লব্ধিকে সাধারণত বেগকে দেখো, যেমন ধরো সামান্তরিকের ও এ বাহু বরাবর আমরা এখানে আগে কি করেছি 8.1 এ পি বল ধরেছি, এখানে হবে ইউ বেগ, আর এদিকে ধরবো আমরা ভি বেগ, আর বেগের লব্ধি হলো ডব্লিউ, আর আমাদের 8.1 এ ছিল আর। তাহলে এভাবে আমরা প্রকাশ করব। তারপরে দেখো একটা থিওরি করেছিলাম আমরা 8.1 এ, এক বিন্দুগামী দুইটি, ওইখানে ছিল বলের লব্ধির মান ও দিক নির্ণয়, আর এখানে হলো বেগের লব্ধির মান ও দিক নির্ণয়। তাহলে এখানে কি হবে? একই সূত্র, প্রমাণও একই রকম। তোমরা এখানে আর আমি নতুন করে প্রমাণ করছি না। দেখো এখানে ওইখানে ছিল আর, আর এখানে w √u² + b² + twice ub cos alpha, আর tan θ b sin alpha u + b cos alpha। আর এখানে যদি থিটা বের করো তাহলে তো তোমরা এখানে থিটাও বের করতে হবে, θ tan ইনভার্স v sin alpha u + b cos alpha। এই তাহলে লব্ধির মান হলো এইটা আর দিক হলো এই থিটা। ঠিক আছে। বেগের ত্রিভুজ সূত্র, আমরা বলের ত্রিভুজ সূত্র পড়েছি, একই সেম বর্ণনা, যে যদি এক বিন্দুতে কার্যরত দুইটি বেগের মান এবং দিক কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুইটি বাহু দ্বারা সূচিত করা যায়। যে এক বিন্দুতে ক্রিয়ারত, এখানে কিন্তু এই অবস্থানে না, এক বিন্দুতে ক্রিয়ারত, যে মনে করো এই বিন্দুতে ক্রিয়ারত একটা বেগ হলো এইদিকে, আর একটা বেগ হলো এই ও এ বাহুর সমান্তরালে, আর একটা বেগ হলো যে এসি বাহুর সমান্তরালে। যদি এরকম হয় যে আরেকটা বেগ এখানে এই এসি বাহুর সমান্তরালে, তাহলে এক বিন্দুতে ক্রিয়ারত হবে যে সূচিত করা যায়। তাহলে এদের লব্ধির মান ও দিক ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু দ্বারা সূচিত করা যাবে। মানে এই দেখো মান ও দিক, যদি এটা আমরা পড়েছি বলের মধ্যে, যে এইদিকে যদি ইউ বেগ হয় আর এদিকে যদি ভি বেগ হয়, তাহলে এদের লব্ধি ডব্লিউ ও সি দ্বারা প্রকাশ করা যাবে। এটা বেগের সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা করতে পারি। ধরো এখানে যদি আমরা ও এ সি বি যদি একটা সামান্তরিক তৈরি করি, এভাবে সামান্তরিক তৈরি করি, তাহলে এইদিকে যদি বি হয় এদিকেও বি হবে। তাহলে আমরা কি জানি যে ও এ প্লাস ও এ প্লাস ও বি ইকুয়াল টু ও সি। আমরা বেগের সামান্তরিক সূত্র থেকে জানি যে ও এ প্লাস ও বি ইকুয়ালস টু ও সি, এটা জানি আমরা। তাহলে এখানে কি হবে? ও বির জায়গায় ও বির জায়গায় কি লিখবো আমরা? এসি লিখবো, হুইচ ইমপ্লাইজ ও এ, যেহেতু ও বি আর এসি সমান এবং সমান্তরাল, প্লাস এসি ইকুয়ালস টু হবে ও সি। তাহলে এখানে ও এ মানে ইউ বেগ, আর ও বি মানে হলো ভি বেগ, আর ওসি মানে হলো ডব্লিউ বেগ, তাদের লব্ধি। এই হলো
বেগের ত্রিভুজ সূত্র। থিওরিগুলো আলোচনা করা শেষ হয়েছে আমাদের। এখন আমরা প্রবলেম সলভ করব। দেখো, একজন সাইকেল চালক সোজা পথে 3 ঘন্টায় 30 কিলোমিটার যাওয়ার পর প্রথম রাস্তার সাথে লম্বভাবে অপর একটি পথে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে 5 ঘন্টা চলল। তার গড় বেগ ও গড় দ্রুতি নির্ণয় করো। গড় বেগ হলো সরণ বাই মোট সময়, সেটা হলো গড় বেগ। আর গড় দ্রুতি হলো যে কোনো পথে টোটাল অতিক্রান্ত দূরত্ব বাই টোটাল টাইম। তাহলে অতিক্রান্ত দূরত্বের যোগফল এখানে বের করতে হবে, দূরত্বগুলি সেই দূরত্বগুলো সেই যোগফলকে টোটাল টাইম দিয়ে ভাগ করতে হবে। আর এটা হলো যে সরণ বের করতে হবে, তার গড় বেগ বের করতে, সরণ বাই টোটাল টাইম। এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। তাহলে একজন সাইকেল চালক সোজা পথে 3 ঘন্টায় 30 কিলোমিটার গেল। তাহলে এই যে দেখো, যে সাইকেল চালক মনে করো এই পথে 3 ঘন্টায় 30 কিলোমিটার গেল। টোটাল টাইম হলো 3 ঘন্টায়। এইদিকে গেল মনে করো ও এ বরাবর গেল সে 30 কিলোমিটার। 30 কিলোমিটার গেল। যাওয়ার পরে প্রথম রাস্তার সাথে লম্বভাবে, এবার লম্বভাবে সে কি করলো, যাওয়ার পর প্রথম রাস্তার সাথে লম্বভাবে অপর একটি পথে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে 5 ঘন্টা চললো। তাহলে 5 ঘন্টায় প্রতি ঘন্টা 8 কিলোমিটার, 5 ঘন্টায় 40 কিলোমিটার গেল সে। মনে করো যে এই ও বি বরাবর গেল 40 কিলোমিটার। 40 কিলোমিটার গেল 5 ঘন্টায়। তাহলে তার গড় বেগ ও গড় দ্রুতি। তাহলে আমাদের তার এইখানে দেখো সরণ কতটুকু, সরণ হলো যে আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব যেটা, সেটা হলো এই ও বি হলো তার সরণ। এখানে গড় বেগ হবে এই ও বি বাই টোটাল টাইম হলো এই 3 ঘন্টা আর হলো 5 ঘন্টা, মোট 8 ঘন্টা, এ বি বাই এই। এই বি দূরত্বটা আমাদের এখান থেকে আমরা ইজিলি বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। এই ও বিটা বের করা যাবে, ও বি দূরত্বটা। আর হলো দ্রুতি যখন বের করব, তাহলে দ্রুতি হবে এই যে এখানে 30 কিলোমিটার, তারপরে হলো 40 কিলোমিটার, 70 কিলোমিটার বাই তারপরে 8 ঘন্টা। এইটা হবে গড় দ্রুতি। তাহলে দেখো যে মোট সময়, মোট সমাধান, এখানে মোট সময়, এখানে মোট সময় সমান 3 + 5 ঘন্টা সমান 8 ঘন্টা। তারপরে ও ইকুয়াল টু দেওয়া আছে যে 3 ঘন্টা অতিক্রান্ত দূরত্ব হলো 30 কিলোমিটার। ও এ ইকুয়াল টু 30 কিলোমিটার। আর এ বি ইকুয়াল টু বর্ণনাটা দিতে পারো তোমরা, এখানে লিখে দিবা যে মনে করি যে ও এ পথে 3 ঘন্টায়, ও মনে করি সাইকেল চালক ও এ পথে 3 ঘন্টায় 30 কিলোমিটার যায়। আর হলো এ বি পথে 5 ঘন্টায় 8 কিলোমিটার পার ঘন্টা বেগে 5 ঘন্টায় চলে। সুতরাং 5 ঘন্টা অতিক্রান্ত দূরত্ব 40 কিলোমিটার। এই বর্ণনাটা তোমরা এখানে দিতে পারো। তারপরে তোমরা এখান থেকে এ বিটা বের করো যে এখানে মোট সময় এত। তারপরে এখানে চিত্র থেকে বলতে পারি যে চিত্রে ও এ ইকুয়াল টু 30 কিলোমিটার আর এ বি ইকুয়ালস টু হলো 8 ঘন্টায় প্রতি ঘন্টায় 5 কিলোমিটার বেগে, এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে কত হবে 8 × 5 কিলোমিটার সমান 40 কিলোমিটার। সুতরাং এ বি ইকুয়াল টু ও বি ইকুয়াল টু কত? সুতরাং ও এ বি সমকোণী ত্রিভুজে ও বি স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার ইকুয়ালস টু ও এ স্কয়ার হলো 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার।
equals to 900 plus 1600 equals to 2500. সুতরাং OB equal to কত? 50. সুতরাং OB equal to 50 কিলোমিটার। তাহলে OB পেয়ে গেলাম আমরা হলো 50 কিলোমিটার। 50 কিলোমিটার AB পেলাম। সুতরাং গড় বেগ কত হবে? OB বাই 8। সুতরাং গড় বেগ এখানে মুছতে হবে। সুতরাং গড় বেগ সমান OB বাই 8 equal to 50 by 8 equals to 25 by 4 equal to 6 সমস্ত 4 ভাগের 1 এত কিলোমিটার পার আওয়ার। এত কিলোমিটার পার আওয়ার, এত গড় বেগ। তারপরে হলো গড় দ্রুতি। গড় দ্রুতি সমান হলো OA প্লাস AB। OA প্লাস AB বাই AB বাই হলো 8 ইকুয়াল টু OA হলো 30 প্লাস 40 বাই 8 equals to 70 by 8 equal to 35 by 4 equal to 8 সমস্ত 4 ভাগে 3 এত কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার। এই দেখো যে 20 মিটার পার সেকেন্ড বেগে 20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে চলন্ত একটি ক্রিকেট বলকে তার বেগের সাথে সমকোণে ব্যাট দ্বারা আঘাত করলে তা 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলে ব্যাটের আঘাতের বেগ কত? দেখো যে মনে করি এই যে AB বরাবর একটা ক্রিকেট বল 20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে চললো। এটাকে মনে করি আনুভূমিকভাবে চললো, সেটা U দ্বারা প্রকাশ করি আমরা যে U ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড বেগে 20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে চলন্ত একটি ক্রিকেট বলকে তার বেগের সাথে সমকোণে, এই বেগ তো এদিকে, এই সমকোণে এদিকে এই 90 ডিগ্রি কোণে তাকে ব্যাট দ্বারা আঘাত করা হলো। ব্যাট দ্বারা যদি এদিকে আঘাত করে, দেখো তাহলে এই ক্রিকেট বলটা কিন্তু এদিকে যাবে না, এই দুইটা বেগের এদিকে হলো U বেগ, U হলো 20 মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে, আর এটা হলো V। এই দুইটা বেগের লব্ধি বরাবর বলটি যাবে। তাহলে বলটি মনে করে যে এই বরাবর গেল, যে ওই দেখো এই যে OB বরাবর হলো কি, OB বরাবর হলো U বেগ, আর হলো ও, আর এদিকে মনে করো OD বলতে পারি, বা OE বরাবর হলো V বেগ, আর এদিকে OC বরাবর তাহলে তাদের লব্ধি ক্রিয়া করবে। তাহলে দেখো লব্ধি কিভাবে, দেখো এই দুইটা বলে এখন দুইটা বেগ পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। লম্বভাবে ক্রিয়া করলে আমরা এই বলে পড়েছি কি R ইকুয়াল টু রুট ওভার P স্কয়ার প্লাস Q স্কয়ার। তাহলে এখানে কি হবে, W ইকুয়াল টু রুট ওভার U স্কয়ার প্লাস V স্কয়ার, এটা হবে। তাহলে এখন আমরা বর্ণনাটা লিখতে পারি যে মনে করি AB মনে করি AB বরাবর চলন্ত একটি ক্রিকেট বলকে O বিন্দুতে AB এর সাথে লম্ব, O বিন্দুতে AB এর
সাথে লম্ব ও ই বরাবর আঘাত করা হলে উহা দ্বারা আঘাত করা হলে তা আঘাত করা হলে তা 30 মিটার পার সেকেন্ড 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। অর্থাৎ তার লব্ধি বেগ লব্ধি বেগ 30 মিটার পার সেকেন্ড। এটা হলো ডব্লিউ এর মান। এখন বলটির আঘাতের বেগ এখান থেকে মুছতে হবে। বলটির আঘাতের বেগ ভি হলে এবং লব্ধি বেগ ডব্লিউ হলে বলটির আঘাতের বেগ ভি হলে এবং লব্ধি বেগ ডব্লিউ ও বলটির প্রাথমিক বেগ ইউ হলে এবং বলটির প্রাথমিক বেগ বা আদি বেগ যেটা যে বেগে চলছে, এটা প্রাথমিক বেগ ইউ হলে ডব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। এখান থেকে which implies 30 square equals to আচ্ছা বর্গ করলে এখানে হবে w square equals to u square plus v square, which implies 30 square equals to 20 square plus v square, which implies v square equal to 900 minus 400 equals to 500 equals to 500 কে লিখতে পারি আমরা 25 into 5 into 4। তাহলে সুতরাং v ইকুয়াল টু কত হবে? সুতরাং v ইকুয়াল টু এখানে বর্গমূল হবে 2 আর এখানে হলো 5, 5 দুগুণে 10, 10 root 5 মিটার পার সেকেন্ড। এই 10 root 5 মিটার পার সেকেন্ড হবে কিসের বল? এই যে আঘাতের বেগ। যে বলটির আঘাতের বেগ যদি আমরা ভি ধরলাম তাহলে বলটির আঘাতের বেগ হবে এত। এই প্রবলেমটাকে যদি আমরা অবজেক্টিভ প্রশ্ন বানাই, যে জাস্ট হুবহু এই প্রশ্নটাকে, তাহলে যে আঘাতের বেগ কত, তাহলে দেখো এরকম হতে পারে যে 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 10 root 5 মিটার পার সেকেন্ড, 5 root 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো অ্যান্সার। এই ধরনের তোমরা আগে অবজেক্টিভ পড়বা না, কিন্তু আগে হলো তোমাদের অঙ্কগুলি করতে হবে, চ্যাপ্টারে যে অঙ্কগুলি দেওয়া আছে, তারপরে তোমরা অবজেক্টিভগুলি পারবা। এই ধরনের
এই ধর অবজেক্টিভও কিন্তু এই ধরনেরই আসে। তাহলে যে ক্যালকুলেশনটা সংক্ষেপে করতে পারবে সে কিন্তু এই অবজেক্টিভগুলি উত্তর দিতে পারবে। সংক্ষেপে করা শিখতে হবে, যে তখন তো এত ডিটেলস লিখতে হবে না, যে তুমি এখানে তখন দ্রুত এইদিকে ডব্লিউ ইকুয়াল টু যা নাই আছে তোমাদের, ডব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার একটাকে ধরে এভাবে এখানে মান বলে ডব্লিউ এর মানটা বসাবা আর ইউর মানটা বসায় বি এর মানটা বের করে নিয়ে আসবা। এই ধরনের অবজেক্টিভ প্রশ্ন থাকতে পারে। একটি বস্তুর উপর 7 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড এবং 13 মিটার পার সেকেন্ড বেগ ক্রিয়া করে সাম্যাবস্থা রক্ষা করে। ক্ষুদ্রতর বেগ দুইটির অন্তর্গত কোন কত? এটা অবজেক্টিভও আসতে পারে বা সিকিউ টাইপও আসতে পারে। দেখো এই ধরনের অঙ্ক, যে একটি বস্তু কণার উপর তিনটা বেগ, একটা বেগ মনে করা হলো যে 13 মিটার পার সেকেন্ড, তারপরে হলো 7 মিটার পার সেকেন্ড একটা, আর একটা হলো 8 মিটার পার সেকেন্ড। এদিকে মনে করো যে 7 মিটার পার সেকেন্ড আর একটা হলো 8 মিটার পার সেকেন্ড ক্রিয়া করে এখানে সাম্যাবস্থা, মানে বস্তুটি স্থির আছে। তাহলে আমরা 8.1 এই ধরনের অঙ্ক করেছি। এখন বলছে ক্ষুদ্রতর বেগ দুটির মধ্যবর্তী কোণ কত? এই যে এই দুইটার মধ্যবর্তী কোণ মনে করো আলফা। এখন এটা সাম্যাবস্থা থাকলে কি করতে হবে? এই দুইটার লব্ধি হবে, এই দুইটা বলের লব্ধি হবে এই 13 মিটার পার সেকেন্ড বেগের, এই দুইটা বেগের লব্ধি হবে এই বড় বেগটার সমান এবং বিপরীতমুখী। তাহলে এটা সংক্ষেপে যদি আমি এরকম অঙ্ক করিয়েছি তোমাদেরকে 8.1 এ, তাহলে কি হবে এখানে 13 স্কয়ারের অর্থাৎ w স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার, মানে 7 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস টুয়াইস u স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস uv cos আলফা। যে অন্তর্গত কোণ ধরে নিছি কত আমরা? আলফা। তাহলে এটা সংক্ষেপে আমি এমসিকিউ টাইপের যেভাবে তোমরা কোশ্চেন অ্যানসার করবা সেইভাবে ক্যালকুলেশন করবা। তাহলে 169 ইকুয়ালস টু 49 প্লাস 64 প্লাস 7 8 56 112 cos আলফা। তাহলে এখানে দেখো 169 থেকে 169 মাইনাস 113 equals to 112 cos alpha। তাহলে এখানে কত থাকবে? which implies 56 equal to 112 cos alpha। তাহলে which implies cos alpha equal to half, cos alpha equals to half equals to cos 60 ডিগ্রি। সুতরাং আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি। এই তাহলে এটা অবজেক্টিভ যদি থাকে তাহলে কি হবে? এখানে ধরো ক দেওয়া আছে যে ডিগ্রি কত, এটা রেজাল্ট হলো কত? 60 ডিগ্রি। তাহলে এখানে মনে করো ক, খ, গ, ঘ এরকম। তাহলে আমরা দিলাম যে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে কি হলো? এটা রেজাল্ট কি হলো? খ 60 ডিগ্রি। এই ধরনের তোমাদের অবজেক্টিভও থাকতে পারে, আবার সিকিউ টাইপও থাকতে পারে। প্রবলেম, একটি বিন্দুতে কার্যরত দুইটি বেগের একটির দিক বিপরীতমুখী করলে নতুন লব্ধি পূর্বের লব্ধির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রমাণ করে যে বেগ দুইটির মান সমান। আমাদের প্রমাণ করতে হবে দুইটা বেগেরই মান সমান। তাহলে মনে করি আমরা ও বিন্দুতে ও এ বরাবর ইউ বেগ এবং ও বি বরাবর বি বেগ ক্রিয়া করে এবং তাদের লব্ধি ও সি বরাবর ক্রিয়া করে, যা ও এ রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। লব্ধিটা ও এ রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা, মনে করি ও বিন্দুতে ও এ এবং ও বি বরাবর যথাক্রমে ক্রিয়ারত
ক্রিয়ারত ইউ এবং ভি বেগদ্বয়ের ও এ এবং ও বি বরাবর যথাক্রমে পরস্পর আলফা কোণে, ও এ এবং ও বি বরাবর পরস্পর আলফা কোণে ক্রিয়ারত ইউ এবং বি বলদ্বয়ের লব্ধি ওসি বরাবর ক্রিয়া করে, ওসি বরাবর ক্রিয়া করে এবং ওসি ওই রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। সুতরাং এখান থেকে লেখা যায়, সুতরাং tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা। তাহলে এখানে আমাদের হবে কিউর জায়গায় কত আছে, ভি সাইন আলফা বাই কিউ সাইন আলফা বাই পি প্লাস পি হলো এখানে ইউ, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা। এটা হলো 1 নাম্বার সমীকরণ দিলাম আমরা। এরপরে কি বলেছে দেখো, যে একটি বিন্দুতে কার্যরত দুইটি বেগের একটির দিক বিপরীতমুখী করলে, একটা দিককে যদি আমরা এখন এই যে বি এর দিককে যদি আমরা বিপরীতমুখী করি ভি, তাহলে এই ও এ বরাবর ধরো বিপরীতমুখী আমরা এই বিন্দুটাকে বললাম বি ড্যাশ, বিপরীতমুখী করলাম, করার পর এখন ইউ এবং ভি এই দুইটার লব্ধি কোথায় হবে? লব্ধি বলছে যে আগের লব্ধির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে করো এদিকে লব্ধি হলো ওডি বরাবর ক্রিয়া করে, নতুন লব্ধি ওডি বরাবর ক্রিয়া করে মনে করি আমরা, এবং বলছে যে এই কোণটা সিওডি কোণ হলো 90 ডিগ্রি, এই দুইটা লব্ধি পরস্পর লম্ব। তাহলে এই কোণটা যদি থিটা কোণ হয়, তাহলে এই কোণটা কত? এটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটা। তাহলে এই লব্ধিটা ওই রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ উৎপন্ন করে। আর এই যে এখানে টোটাল এই কোণটা এই বি বি ড্যাশ রেখার সাথে হলো পাই, তাহলে এইটা যদি বি ও এ কোণ যদি আলফা হয়, তাহলে বি ড্যাশ ও ডি কোণ এটা কত হবে? এটা হবে পাই মাইনাস আলফা। এই কোণটা এই কোণটা হবে পাই মাইনাস আলফা। এ ও বি ড্যাশ কোণ এটা হবে পাই মাইনাস আলফা কোণ হবে। তাহলে ধরি এরপরে লিখতে হবে আচ্ছা এখানে লিখে ধরি ভি বেগকে বিপরীতমুখী করলে নতুন লব্ধি ওডি বরাবর ক্রিয়া করে, ওডি বরাবর ক্রিয়া করে। যেহেতু সিওডি কোণ 90 ডিগ্রি, যেহেতু সিওডি কোণ সমান 90 ডিগ্রি, সুতরাং এবং এ ও সি কোণ থিটা এবং এ ও সি কোণ সমান থিটা, সুতরাং এ ও ডি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। এ ও ডি কোণ মানে এই কোণটা, এই সম্পূর্ণ কোণটা হলো 90 ডিগ্রি, তাহলে এটা যদি থিটা হয় এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার দেখো এই সম্পূর্ণ কোণটা হলো 180 ডিগ্রি, তাহলে এখানে এইটা যদি আলফা হয়, তাহলে এই কোণটায় এ ও বি ড্যাশ কোণ তাহলে কত হবে? ধরি ভি বেগকে বিপরীতমুখী করলে নতুন লব্ধি ওডি বরাবর ক্রিয়া করে, এটা লিখলাম আমরা এখানে।
আচ্ছা, তাহলে নতুন লব্ধি ধরি বিবেককে বিপরীতমুখী। বিপরীতমুখী বলতে বিপরীতমুখী এখানে ও বি ড্যাশ লিখতে পারো, বরাবর প্রয়োগ করলে, বরাবর প্রয়োগ। ধরি বিবেককে বিপরীতমুখী ও বি ড্যাশ বরাবর প্রয়োগ করলে নতুন লব্ধি ও ডি বরাবর ক্রিয়া করে। আবার এ ও বি ড্যাশ কোণ, এ ও বি ড্যাশ কোণ ইকুয়াল টু পাই মাইনাস আলফা। এখন আমরা এখান থেকে দেখো আমাদের কি করতে হবে, আমাদের দেখাতে হবে যে বেগ দুইটি সমান, বেগ দুইটির মান হলো সমান। তাহলে এখান থেকে দেখো এই যে ও এর সাথে লব্ধি এই 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ তৈরি করে এখানে, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? সুতরাং এখন tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু কত? কিউ sin আলফা। এখানে এটার বিপরীতটা হলো কিউ, কিউ বলতে এখানে ভি, ভি sin আলফা বাই ইউ sin আলফা বলতে কত এখানে? ভি sin আলফা, আলফা বলতে এখানে পাই মাইনাস আলফা, ভি sin পাই মাইনাস আলফা, ভি sin আলফা বাই ইউ প্লাস বি cos পাই মাইনাস আলফা। এইটা পাই আমরা এখান থেকে। এটাকে সরল করলে ভি sin আলফা আর নিচে হলো ইউ মাইনাস ভি cos আলফা, কারণ হলো cos আলফা, cos পাই মাইনাস আলফা হলো মাইনাস cos আলফা। এটা পাই আমরা, এটাকে মনে করো 2 নাম্বার। এখন আমাদের দেখাইতে হবে কি u ইকুয়ালস টু v। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারছি যে tan 90 ডিগ্রি মাইনাস আলফা মানে থিটা মানে tan থিটা, সুতরাং cot থিটা, সুতরাং cot থিটা ইকুয়ালস টু v sin আলফা বাই u মাইনাস v cos আলফা। এইটাকে বলি আমরা 2 নাম্বার, ওইটাকে না বলে এটা হলো 2 নাম্বার সমীকরণ। এখন আমরা যদি 1 নম্বর 2 নম্বর গুণ করি, 1 আর 2 গুণ করি, এখন সুতরাং 1 ইনটু 2 ইমপ্লাইজ 1 আর 2 কে গুণ করলে 1 হলো tan থিটা ইনটু cot থিটা ইকুয়ালস টু আর ভি sin আলফা বাই ইউ প্লাস ভি cos আলফা ইনটু এটাকে আরেকটু নিচে লিখি, শেড করতেছে, আমরা একটু নিচে লিখতে পারি যে tan থিটা ইনটু cot থিটা ইকুয়ালস টু ভি sin আলফা বাই ইউ প্লাস ভি cos আলফা ইনটু ভি sin আলফা বাই ইউ মাইনাস ভি cos আলফা। এটা লিখতে পারি। এখন tan থিটা আর cot থিটা কাটা গিয়ে tan 1 বাই cot থিটা হলো 1 বাই tan থিটা, এখানে হয়ে যায় 1 ইকুয়ালস টু ভি স্কয়ার sin স্কয়ার আলফা বাই নিচে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হয়, তাহলে এখানে u স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার আলফা। এটা পাচ্ছি আমরা, which implies v square sin square alpha equals to u square minus b square cos square alpha। তাহলে এটাকে যদি বাম পাশে নিয়ে আসি, এ b square কমন নিই আমরা, তাহলে b square into sin square alpha plus cos square alpha equals to u square হয়। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা which implies b square equals to u square, সুতরাং v equals to u।
সুতরাং বেগদ্বয় সমান, সুতরাং বেগদ্বয় সমান। আমাদের কি প্রমাণ করতে বলেছে? এইটাই প্রুফ। এই 1500 মিটার প্রশস্ত একটি নদী, এই যে এটা মনে করো একটা নদী, এই নদীটার প্রস্থ হলো 1500 মিটার, বা 1500 মিটার মানে 1.5 কিলোমিটার। এই নদীটার হলো বিস্তার। 1500 মিটার প্রশস্ত একটি নদী 5 কিলোমিটার পার ঘন্টা বেগে প্রবাহিত হচ্ছে, মানে এইটার স্রোত প্রবাহিত হচ্ছে এদিকে, মনে করো এই স্রোত প্রবাহিত হচ্ছে 5 কিলোমিটার, মনে করি ও এ বরাবর স্রোত প্রবাহিত হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা। যে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে প্রবাহিত, নদী প্রবাহিত হওয়া মানে কি, স্রোত প্রবাহিত হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে। একজন সাঁতারু 6 কিলোমিটার পার ঘন্টা বেগে সাঁতার কেটে সোজাসুজি নদী পার হতে চায়। একজন সাঁতারু চাচ্ছে এই ওডি বরাবর সোজাসুজি, এটাকে আড়াআড়িও বলে আবার সোজাসুজিও বলে। আড়াআড়ি যখন পাবা তোমরা সেটাও মনে করবা এই সোজাসুজি নদী পার হইতে চায় সাঁতারু। কিন্তু তোমরা যারা এরকম স্রোতের মধ্যে নৌকায় চড়েছো তারা বুঝতে পারবা, যদি নৌকাটা যে সাঁতারু যদি এই বরাবর রওনা দেয় তাহলে সে কখনো ডি বিন্দুতে পৌঁছতে পারবে না, তাকে স্রোত কি করবে, আর একটু ডানে নিয়ে যাবে। সেই জন্য সাঁতারু কি করবে, সাঁতারু এই যে এই তীরের সাথে যে লম্ব রেখা, এই রেখা থেকে আরো বাম দিক থেকে তাকে রওনা দিতে হবে এইদিকে। এইদিকে রওনা দিলে স্রোত টেনে তাকে এই বরাবর নিয়ে আসবে। তাহলে মনে করি স্রোতের বেগ হলো ও এ বরাবর 5 কিলোমিটার পার আওয়ার, আর সাঁতারুর বেগ হলো মনে করি এদিকে মনে করো ও ই বরাবর হলো, বা ও বি বরাবর যেটা বলি আমরা, ও বি বরাবর হলো 6 কিলোমিটার পার আওয়ার। এবং সোজাসুজি নদী অর্থাৎ ও ডি বরাবর নদী পার হতে হলে তাকে অবশ্যই তার লব্ধি, এই যে 5 কিলোমিটার পার আওয়ার আর 6 কিলোমিটার পার আওয়ার, এই দুইটা লব্ধি বেগ হইতে হবে। এই দুই বেগের লব্ধি বেগ অবশ্যই সবসময় ওডি বরাবর হতে হবে। তাহলে আমরা এখন এটার সমাধানে আসছি। দেখো সমাধান, এটার কয়েকটা অংশ, 3টা অংশ আছে, আমরা একটা অংশ সমাধান করছি। দেখো যে মনে করি স্রোতের বেগ, মনে করি স্রোতের বেগ ইউ ও এ বরাবর, এখানে ভেক্টর চিহ্ন দিতে পারো। যে মনে করি স্রোতের বেগ ইউ ও এ বরাবর, এবং সাঁতারুর বেগ ভি ও বি বরাবর, সুতরাং সোজাসুজি নদী পার হতে হলে সোজাসুজি বরাবর, যেখানে ইউ ইকুয়ালস টু 5 কিলোমিটার পার আওয়ার এবং ভি ইকুয়ালস টু 6 কিলোমিটার পার আওয়ার। সোজাসুজি নদী পার হতে হলে ইউ এবং ভি বেগের লব্ধি বেগ ডব্লিউ অবশ্যই ওডি বরাবর হবে। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, কত ডিগ্রি কোণে সাঁতার কাটলে, এই কোণটা বের করতে হবে। সাঁতার কাটলে সে সোজাসুজি ওডি বরাবর নদী পার হতে পারবে। তাহলে অবশ্যই কি হবে, ওডি বরাবর হবে লব্ধি বেগের মান। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে এই কোণটা কত, এটা লব্ধি, এই 5 কিলোমিটার পার আওয়ার বেগের সাথে
90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এখান থেকে tan 90 ডিগ্রি সূত্র অ্যাপ্লাই করতে পারি এখানে, যে সুতরাং এখান থেকে লিখতে পারি আমরা, সুতরাং tan 90 ডিগ্রি ইকুয়াল টু 6, মানে কিউ সাইন আলফা, কিউ বলতে এখানে 6 সাইন আলফা বাই পি প্লাস কিউ, পি মানে 5 প্লাস 6 কজ আলফা, এইটা আমরা লিখতে পারি এখানে কজ আলফা। তাহলে এখান থেকে আমরা পাই, দেখো tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, এরকম বহু অঙ্ক তোমাদেরকে আমি করিয়েছি। তাহলে এটা যেহেতু অসংজ্ঞায়িত, তাহলে ডান পক্ষের অসংজ্ঞায়িত কখন হবে? যদি হর 0 হয়, which implies 5 plus 6 cos alpha equals to 0। এখান থেকে আমরা লিখতে পারি cos alpha equal to -5/6। সুতরাং alpha equals to cos inverse -5/6। এই কত ডিগ্রি কোণে, এখন দেখো এখানে একটা ঝামেলা করছে, সেটা যদি বলতো যে কত কোণে, তাহলে এই পর্যন্ত অ্যান্সার দিলেই হতো, কিন্তু এখানে বলেছে যে কত ডিগ্রি কোণে। তাহলে এইটাকে আমাদের কি করতে হবে? এই ক্যালকুলেটরের সাহায্যে ডিগ্রিতে কোণটা বের করে নিতে হবে। তাহলে ডিগ্রিতে কোণটা বের করলে এরকম হবে 146 ডিগ্রি সম্ভবত 42 মিনিট, 146 ডিগ্রি 42 মিনিট, এরকম রেজাল্ট হবে। তাহলে এই আমরা রেজাল্টটা পেয়ে গেলাম। তোমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে বের করে ফেলতে পারবা যে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে সাঁতার কাটলে সে সোজা ওডি বরাবর নদী পার হতে পারবে। তাহলে এইটা হলো অ্যান্সার। এখন দেখো এখানে একটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন হতে পারে, এখানেও এরকম প্রশ্ন একটা অবজেক্টিভ টাইপ। এটা কিন্তু খুব ইজি, এত কিছু যখন অবজেক্টিভ টাইপ প্রশ্ন আসবে তুমি এত কিছু ক্যালকুলেটর করার দরকার নেই, জাস্ট শুধু এই লাইনটা ক্যালকুলেশন করলেই হবে, এইটুকু। তাহলে এখানে কিরকম একটা যে সে ক নাম্বারে স্রোতের সাথে কত ডিগ্রি কোণ, তাহলে এখানে এরকম একটা প্রশ্ন হতে পারে, ক দিয়ে ক, খ, গ, ঘ, এরকম বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে হতে পারে। যে ধরো এখানে 146 পেয়েছি, তো ধরো 130 ডিগ্রি 12 মিনিট দিলাম, যে অথবা 145 ডিগ্রি 40 মিনিট, বা 146 ডিগ্রি 42 মিনিট, তারপরে 150 ডিগ্রি মনে করো 42 মিনিট দিলাম। তাহলে অ্যান্সার কোনটা? এইটা। এই ধরনের অবজেক্টিভ প্রশ্ন হতে পারে। খ, একই উদ্দীপকে খ অংশে যে ওডি বরাবর নদী পার হইতে তার কত সময় লাগবে, নদী পার হতে তার কত সময় লাগবে, এখানে সময়টা বের করতে হবে। তাহলে ওডি বরাবর নদী পার হইতে, ওডি বরাবর লব্ধি বেগ কত ধরছি আমরা, এদিকে ডব্লিউ ধরেছি, যে ডব্লিউ হলো বেগ। তাহলে s ইকুয়াল টু ভিটি, এই সূত্র s ইকুয়াল টু ভিটি থেকে টি, মানে এখানে s বলতে কি, s হলো দূরত্ব, এই যে ওডি ইকুয়াল টু ভিটি। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু কত হবে, ওডি বাই ভি। ওডি তো আমাদের জানাই আছে যে এখানে ওডি ইকুয়াল। এর আগে দেখো ক নাম্বার থেকে আমরা ক থেকে একটা সমীকরণ পেয়েছিলাম আমরা, এই যে এটা থেকে আমরা থিটার মান আলফার মান বের করেছি, যে এই সমীকরণটা এখান থেকে লেখা যায় 6 cos আলফা ইকুয়াল টু -5। এটা আমরা এই অংশটা আমরা ক থেকে পেলাম। এখন এটা হলো ক থেকে, এটা লিখবা যে ক থেকে, তোমরা যদি কন্টিনিউয়াস হয় যে কর পরে যদি খ হয়, তাহলে লিখবা যে ক থেকে পেলাম হলো এটা। এখন ওডি ইকুয়াল টু কত, ওডি ইকুয়াল টু দেখা দেওয়া আছে 1500 মিটার সমান হলো 1.5 কিলোমিটার, ওডি ইকুয়াল টু। আর এখন হলো যে ডব্লিউ স্কয়ার ইকুয়াল টু কত হবে, এটাও আগে ছিল কতে ছিল, যে ডব্লিউ স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস টোয়াইস ইউ ভি কস আলফা। এখন which implies w স্কয়ার, তাহলে আমাদের এখানে কি করতে হবে, w টা বের করতে হবে। w স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মানে কত, 5 স্কয়ার প্লাস v স্কয়ার মানে হলো 6 স্কয়ার প্লাস টোয়াইস
ইউ হলো 5, বি হলো 6 cos আলফা। এখন দেখো এই যে এক নাম্বার হতে 6 cos আলফার মান হলো -5, which implies w square equal to 5 square plus 5 square মানে 25 plus 36 plus 60 5 দুগুণে এখানে হলো 6 cos আলফা, 6 cos আলফা হলো -5, তাহলে 10 into -5 equals to এখানে হবে 61 50 আর হলো 11 কত 25 5 11 10 61 আর মাইনাস হলো এখানে হলো 50, তাহলে ভুল হলো w স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার, 5 স্কয়ার হলো 25, 6 স্কয়ার 36, 61 আর মাইনাস হলো 2y ইউ ভি cos আলফা, ঠিক আছে, ইউ ভি 5 দুগুণে 10 আর হলো এত ইকুয়ালস টু 11। সুতরাং w ইকুয়ালস টু √11। এখন √11 কত হয় এটা তোমরা ক্যালকুলেটরে বের করে নিবা। √11 হলো 3.32 লিখতে পারি আমরা। √11 ইকুয়ালস টু, আচ্ছা এটা √11ই থাকুক, এটা হলো w। এখন তাহলে আমাদের s ইকুয়াল টু vt, যে od ইকুয়াল টু এখন od ইকুয়াল টু হলো s, od ইকুয়াল টু w ইনটু t, তাহলে od হলো কত 1.5 ইকুয়াল টু w হলো √11 ইনটু t, তাহলে এখান থেকে আমরা পাই হলো যে t equals to, which implies t equals to 1.5 by √11। এটাকে তোমরা সরল করবা, সরল করলে দেখো কত হয়। এত কি হবে, এত ঘন্টা, এটাকে সরল করবা তোমরা। সরল করলে এরকম হতে পারে 27 মিনিট প্রায়, এটাকে যদি আমরা সরল করি তাহলে এখানেও একটা অবজেক্টিভ প্রশ্ন হইতে পারে এভাবে যে ওডি বরাবর নদী পার হইতে তার কত সময় লাগবে, সময়টাকে এটাকে ভেরিয়েশন করে দিয়ে কোথায় 25 মিনিট, 26 মিনিট, 27 মিনিট, প্রায় 28 মিনিট, এরকম প্রশ্ন হতে পারে। তাহলে এই খ অংশ এখানে শেষ হলো। তারপর দেখো একই উদ্দীপকের গ নাম্বার হলো যদি সে ন্যূনতম সময় নদী পার হতে চায়। আগে ছিল কি, সে ওডি বরাবর ন্যূনতম সময় মানে ন্যূনতম দূরত্বে সে নদী পার হওয়া, ওডি বরাবর যখন পার হয়েছে সেটা হলো ন্যূনতম দূরত্ব, এটাই হলো সবচেয়ে, ওডি হলো সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। আর এখন হলো যে ন্যূনতম সময়ে নদী পার হতে চায়। এখন ন্যূনতম সময়ে আর ন্যূনতম দূরত্ব এক কথা না। ন্যূনতম সময়ে নদী পার হতে হলে তাকে কি করতে হবে, তাকে তার এই যে স্রোতের বেগ, এই স্রোতের বেগ তাকে ওই পারে নিতে হলে তার একটা বেগ হলো তাকে এই ডান দিকে নিয়ে যাবে একটা স্রোতের বেগে, আর একটা বেগ হলো এই যে একটা হলো স্রোতের বেগ, আরটা হলো তার নিজের বেগ। এই দুইটা বেগের একটা অংশ তাকে কি করবে, ও বিন্দু থেকে এই যে নদীর ওই পারে অপর পারে নিতে সহায়তা করবে একটা অংশ, আর একটা অংশ তাকে ডান দিকে নিবে, দুইটা অংশ। তাহলে ওডি বরাবর অংশ কোনটা, ওডি বরাবর আমরা এই ইউ বেগের অংশটাও নিব, আবার এই বি বেগের অংশটাও নিব। যে অংশটা তাকে ওই পারে নিতে সহায়তা করবে ওইটাই হবে তার যে ওই পারে যাওয়ার জন্য তার যে বেগ। তাহলে ওডি বরাবর, এখানে ওডি তো আমরা আগের অংশ করেছি 1.5, ওডি বরাবর সমাধান, ওডি বরাবর স্রোতের ও সাঁতারুর বেগের অংশ, স্রোতের ও সাঁতারুর
বেগের অংশক বা উপাংশ অংশক সমান, তাহলে ওডি বরাবর সাধারণ বেগের অংশ এই বরাবর যদি আমরা লম্বাংশ নেই, তাহলে এখানে কত 90 ডিগ্রি, তাহলে কি হবে এই যে ওডি এর সাথে ইউ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি, তাহলে এখানে হবে যে ইউ cos 90 ডিগ্রি, ইউ cos 90 ডিগ্রি প্লাস ভি cos এই কোণটা কত, এইটা ওডি এর সাথে এই কোণটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। ওডি বরাবর স্রোতের বেগ ও সাঁতারুর বেগের অংশক সমান ভি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ইকুয়ালস টু cos 90 ডিগ্রি হলো 0, এটা 0 প্লাস আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা হলো sin থিটা, b sin থিটা ইকুয়ালস টু b হলো 6 sin থিটা। এটা হলো এই বেগটা তাকে অপর পাড়ে দিতে সহায়তা করবে, এটাই হলো তার বেগ। এখন মনে করি যে ন্যূনতম সময়ে কি বলছে, সে ন্যূনতম সময়ে নদী পার হতে চায়। ধরি ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য, ধরি ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য সাঁতারু ও ই বরাবর যাত্রা করে। এই কথাটা তোমরা এই অংশটুকু তোমরা প্রথমে লিখে নিও, আগে এই সমাধানের এই যে এইখানে লিখে নিও এই অংশটা, তারপরে ওডি বরাবর এটা পরে লিখলে ভালো হবে। ধরি ন্যূনতম সময় নদী পার হওয়ার জন্য সাঁতারু ওই বরাবর যাত্রা করে, ওডি বরাবর স্রোতের ও সাঁতারুর বেগের অংশক, তারপরে এটা নির্ণয় করা, তারপরে লিখলেও কোনো সমস্যা নেই, আগে লিখলে ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে সুতরাং যে ন্যূনতম সময় যদি টি হয়, এখন ন্যূনতম সময় টি হলে এখন ন্যূনতম সময় টি হলে, তাহলে আমরা এখানে কি পাইছি, বেগ পাইছি, বেগ হলো 6 sin থিটা। তাহলে এখান থেকে s = vt, এই সূত্র t = কত হবে s/v। ন্যূনতম সময় t হলে t = s বলতে od বাই v, v হলো 6 sin থিটা, 6 sin থিটা এটা। এখন OD ইকুয়াল টু কত, OD ইকুয়াল টু হলো 1.5 আর হলো 6 sin থিটা ইকুয়ালস টু 15/60 sin থিটা। এখানে দশমিক উঠাই দিয়ে নিচে একটা শূন্য দিলে ইকুয়ালস টু 1/4 sin থিটা। এখন এটা যদি সময়টা যদি মিনিমাম হয়, তাহলে sin থিটার মান হতে হবে ম্যাক্সিমাম, 4 তো ফিক্সড, তাহলে সময়টা মিনিমাম হলে sin থিটার মান হবে কত 1। এখন t ন্যূনতম হবে যদি sin থিটা ইকুয়াল টু 1 হয়। এখন t ন্যূনতম হবে যদি sin থিটা ইকুয়ালস টু 1 হয়, অর্থাৎ sin কত ডিগ্রি মান 1, 90 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়। তাহলে থিটা ইকুয়াল টু বলছে আমাদেরকে যে কত ডিগ্রি কোণে রওনা দিতে হবে, তাকে রওনা দিতে হবে মূলত ওডি বরাবর, থিটা 90 ডিগ্রি, এখানে ওডি বরাবর রওনা দিতে হবে। তাহলে এবং টি ইকুয়াল টু কত, এবং এখানে টি এর মান, সুতরাং টি ইকুয়াল টু, এখান থেকে দেখো, সুতরাং টি ইকুয়ালস টু
1/4 ঘন্টা সমান 60/4 মিনিট সমান 15 মিনিট। তাহলে আমাদের এইখানে সময় লাগছে হলো কত, 15 মিনিট। কম সময় লাগছে। আমরা আগে দেখছি কত সময়, আগের অংশে দেখছি 27 মিনিট সময় লাগে, কিন্তু এখানে অনেক কম সময় লাগছে, যে 15 মিনিট সময় লেগেছে। এই তিনটা অংশ শেষ হলো। কোন বিন্দুতে ক্রিয়ারত ইউ ও ভি বেগদ্বয়ের লব্ধি ডব্লিউ, ইউ এবং ভি দুইটা বেগের লব্ধি হলো ডব্লিউ। এখানে ভেক্টর চিহ্ন দিতে পারো। ইউ ও ভি বেগদ্বয়ের লব্ধি ডব্লিউ, ইউ এর দিক বরাবর ডব্লিউ এর লম্বাংশ ভি হলে মানে ভি এর মান হলে প্রমাণ করো যে বেগদ্বয়ের অন্তর্গত কোণ এত। এটা অন্তর্গত কোণ। ইউ ও ভি বেগদ্বয়, আসলে ইউ ও ভি মানের, এখানে মানের লিখতে পারো, তাহলে আর ভেক্টর চিহ্ন দেওয়া দরকার নাই। ইউ এবং ভি মানের বেগদ্বয়ের লব্ধি মান হলো ডব্লিউ, এবং ইউ এর দিক বরাবর ডব্লিউ এর লম্বাংশ ভি হলে প্রমাণ করা যায় এত। তাহলে কোন বিন্দুতে ক্রিয়ারত ইউ ও ভি মানের, এখানে মানের এখানে আমরা বেগদ্বয়ের লব্ধি ডব্লিউ, লব্ধির মান ডব্লিউ, এবং ইউ এর দিক বরাবর ডব্লিউ এর লম্বাংশ ভি হলে আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন মনে করি ও বিন্দুতে, ও এ ও বি বরাবর ক্রিয়ারত ইউ ও ভি মানের বেগদ্বয়ের লব্ধির মান ডব্লিউ। ও এ এবং ও বি বরাবর, আচ্ছা, লব্ধির মান, বেগদ্বয়ের লব্ধির মান ডব্লিউ, যা ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, এখন বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হলে বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হলে ও এ বরাবর আলফা হলে এখান থেকে আমরা পাই, দেখো মুছতে হবে, ও আলফা হলে এরপরে উপরে চলে আসলাম, ডব্লিউ স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস টুয়াইস ইউ ভি কজ আলফা। এটাকে মনে করো 1 নম্বর সমীকরণ। নেক্সট, আমরা যদি ও এ বরাবর বলগুলোর লম্বাংশ নেই, বেগগুলোর ও এ বরাবর বেগগুলির লম্বাংশ নিয়ে পাই, ও এ বরাবর লম্বাংশ নিলে কি হবে, লব্ধির লম্বাংশ হবে অংশক বলগুলির লম্বাংশের সমষ্টির সমান, লম্বাংশের উপাদ্য অনুযায়ী নিয়ে পাই। ডব্লিউ ও এ বরাবর নিচ্ছি, তাহলে ও এর সাথে ডব্লিউ কত কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। ডব্লিউ cos থিটা ইকুয়ালস টু ইউ ও এ রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 0 ডিগ্রি। ইউ cos 0 প্লাস 0 ডিগ্রি লিখতে পারো, ইউ cos 0 ডিগ্রি প্লাস ভি cos আলফা, এই যে ও এর সাথে ভি আলফা কোণ উৎপন্ন করে। তাহলে দেখো, এই যে
এখানে বলা আছে কি যে ইউ এর দিক বরাবর ডব্লিউ এর লম্বাংশ হলো ভি। এটা হলো ইউ এর দিক বরাবর, ও এ বরাবর মানে হলো ইউ এর দিক বরাবর এই ডব্লিউ এর লম্বাংশ, এটা হলো ভি। ভি ইকুয়ালস টু cos 0 ডিগ্রি মান হলো 1 ইউ প্লাস ভি cos আলফা। তাহলে ভি cos আলফা, ভি cos আলফা ইকুয়ালস টু ভি মাইনাস ইউ, which implies cos alpha equals to v minus u by v। সুতরাং আলফা এটা প্রমাণ করতে হবে আমাদের, যে কোন অন্তর্গত কোন মানে আলফা। সুতরাং আলফা ইকুয়ালস টু, আচ্ছা এইটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিই, মনে করো যে ওইটা 1 নাম্বার আর ভি এইটাকে মনে করো 2 নাম্বার সমীকরণ। সুতরাং আলফা ইকুয়ালস টু cos ইনভার্স ভি মাইনাস ইউ বাই ভি। একটা অংশ প্রমাণ হলো আমাদের, যে অন্তর্গত কোণ আমরা পেয়ে গেলাম। এখন এই 2 নং হতে ভি cos আলফার মান, এই যে এখানে ভি cos আলফার মান 1 নং এ বসাবো আমরা। এখন তাহলে এই মানটা পাবো আমরা। এখন প্রশ্নটা মুছে ফেলতে পারি। 2 নংয়ের সাহায্যে 1 নং হতে পাই। 2 নং এর সাহায্যে 1 নং হতে পাই, এই যে এটা থেকে w স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস টুয়াইস ইউ ইনটু ভি cos আলফা। এই ভি cos আলফার মান হলো ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ, এটা ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস টুয়াইস ইউ ভি মাইনাস টুয়াইস ইউ স্কয়ার, এটা। এখন which implies w স্কয়ার ইকুয়ালস টু, এখানে থাকে হলো এই 2 স্কয়ার থেকে ইউ স্কয়ার গেলে ভি স্কয়ারটা আগে লিখলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার প্লাস টুয়াইস ইউ ভি, এটা থাকে। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং w ইকুয়াল টু এটা, এটা প্রমাণ হয়ে গেল আমাদের, w ইকুয়াল টু এত প্রুফড। এই বৃন্দ, এই 9.1 এর উপরে তোমাদেরকে 3টি হোমওয়ার্ক দিলাম। এই হোমওয়ার্কগুলি, যে অঙ্কগুলি আমি করিয়েছি ওদের এগুলির সাথে সিমিলারিটি আছে। অবজেক্টিভ টাইপ দিলাম না, যেহেতু আমি অঙ্ক করানোর সময় অবজেক্টিভ আলোচনা করেছি। তোমরা যদি সিকিউ টাইপের যদি অঙ্ক পারো তাহলে অবজেক্টিভও পারবে। দেখো 1 নম্বর হলো, সোজাসুজি একটি নদী পার হতে একজন সাঁতারু t1 সেকেন্ড সময় লাগে, স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব অতিক্রম করতে t2 সময় লাগে। যে নদীর বিস্তার যতটুকু, স্রোতের অনুকূলে ততটুকু সে পার হতে তার, ধরো নদীর এই যে নদীর বিস্তার এতটুকু, এই পরিমাণ স্রোতের অনুকূলে এই পরিমাণ জায়গায় এই বিস্তার যতটুকু অতটুকু পার হইতে তার স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব মানে নদীর বিস্তারের সমান দূরত্ব অতিক্রম করতে তার t2 সময় লাগে। যে একজন সাঁতারু যদি সোজাসুজি নদী পার হতে একজন সাঁতারু t1 সেকেন্ড সময় লাগে, আর স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগে, এদিকে লাগে t2 সময় আর এদিকে লাগে t1 সময় লাগে। সাঁতারুর বেগ u মিটার পার সেকেন্ড এবং স্রোতের গতিবেগ v মিটার পার সেকেন্ড। এখানে u গ্রেটার দেন v হলে দেখা হচ্ছে এটা, এই রেজাল্টটা দেখাতে হবে, এইটা কত। নেক্সট, তারপর হলো একজন সাঁতারু 80 মিটার প্রস্থের, দেখো একজন সাঁতারু 80 মিটার প্রস্থের একটি শান্ত নদী, মানে যখন স্রোত থাকে না, শান্ত নদী মানে স্রোতহীন নদী, 5 মিনিটে আড়াআড়ি ভাবে, বা আড়াআড়ি যে কথা সোজাসুজি একই কথা, আড়াআড়ি ভাবে পার হতে পারে। স্রোত থাকলে একই পথে পার হতে তার সময় লাগে দ্বিগুণ, মানে সোজাসুজি পার হইতে তখন স্রোত থাকলে দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ নির্ণয় করো। তারপর হলো 3 নাম্বার, 8 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি বাস থেকে
একটি বস্তু কণা 16 কিলোমিটার পার আওয়ার বেগে কোন দিকে নিক্ষেপ করলে, দিকটা কোনটা চাইছে এখানে, অ্যাঙ্গেলটা বের করতে হবে, কোন দিকে নিক্ষেপ করলে তা বাসের বেগের সাথে লম্বভাবে চলবে। যে লম্বভাবে চলার জন্য লম্বভাবে নিক্ষেপ করলে হবে না, একটা অ্যাঙ্গেল করে, ওই যে আমরা যেভাবে নৌকা মানে সাঁতার ওই পারে অপর পাড়ে যেতে যেভাবে সোজাসুজি পার হতে হলে তাকে একটু বাম দিকে একটা অ্যাঙ্গেল করে রওনা দিতে হয়, সেইভাবে এই অঙ্কটা ওই নিয়মের মধ্যেই পড়ে। তাহলে তোমরা এই 3টা অঙ্ক করবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদেরকে থিওরিগুলি আমি বলেছি আগেই যে 8.1 আগে করতে হবে। 8.1 করলে ওইখানকার থিওরি আর এখানকার থিওরিগুলি সেম থিওরি। ওই অঙ্কগুলি পারলে অনেকগুলি অঙ্ক আছে এখানে সিমিলার। আর এইভাবে ওই যে বেগের অঙ্কগুলি, যেগুলি স্রোতের বেগ, নৌকার বেগ বা সাঁতারুর বেগ, এগুলি একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক। এই অঙ্কগুলি আমি যেগুলি করেছি এগুলি প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই এই চ্যাপ্টারে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।